This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক পশলা বৃষ্টি হোক কিংবা কনকনে ঠান্ডা বা প্রবল গরম, বাঙালির একটা জিনিসে কিন্তু কোনো দিন না নেই, তা হলো এক কাপ চা। কারণে অকারণে যাতে চুমুক দিয়ে কত বিষয় নিয়ে তর্কের ঝড় তোলে বাঙালি এই চায়ের কথা বলতে বলতে। সেই 1837 সালে সাহেবদের হাত ধরে জলপাইগুড়ির গজলডোবায় প্রথম চা বাগান তৈরি হয়। পরে বাঙালি উদ্যোগপতিরাও এগিয়ে আসেন। 150 বছরেরও বেশি সময় ধরে উত্তরবঙ্গের প্রধান এবং অন্যতম শিল্প এই চা, যার সঙ্গে জড়িয়ে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি। সরকারি চাকরি ছেড়ে একসময় মানুষ চা বাগানে চাকরি করতে আসতেন। মোটা টাকা মাইনের পাশাপাশি ছিল নানান সুযোগ সুবিধা। আর এখন ঘোর বিপদে বাঙালির এই প্রিয় চা। আজ উইকেন্ডে তাই চা নিয়ে একটু কথা বলতে মন চাইল। একটি কুড়ি দুটি পাতার রাজ্যে সমস্যার তো শেষ নেই। একের পর এক বাগান ধুঁকছে, কোথাও মালিক চুপিসারে চলে যাচ্ছে, কোথাও আবার শ্রমিকদের ক্ষোভ বিক্ষোভ। এমন একটা ইন্ডাস্ট্রি নিয়ে যেন মাথা ব্যথা কেন্দ্র বা রাজ্যে। বাজেটে চা নিয়ে কোনো বরাদ্দ নেই, আর এর মধ্যে চা বাগানের পড়ে থাকা জমিতে পর্যটনের সিদ্ধান্তে বিতর্কের তুফান। কোন পথে চা শিল্পের ভবিষ্যৎ, এই নিয়ে আজকে একটু আলোচনা হোক না। আজকের স্পেশাল চা পান উত্তর, আপনাদের সঙ্গে আমি মজিরা। কেন্দ্র হোক বা রাজ্য সরকার, বাজেটে অনেক বিষয়ে ঘোষণা আছে, কিন্তু কোনো বাজেটেই কার্যত নেই চায়ের নামগন্ধ। কেন্দ্রীয় বাজেটে বিহারের মাখানা চাষিদের জন্য বোর্ড তৈরির কথা বলা হলেও চা শিল্পের ভাড়ার সেই শূন্যই। এই প্রেক্ষাপটে বাংলার চা শ্রমিক বণিক মহল তাকিয়েছিল রাজ্য বাজেটের দিকে, কিন্তু সেখানে তো শুধু এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ছাড়ের সুযোগ বাড়ানো হয়েছে 2026-এর মার্চ পর্যন্ত। এর বাইরে তো কিছুই যে নেই। বিশ্ববাজারে পশ্চিমবঙ্গের চায়ের আলাদা পরিচিতি আছে। দার্জিলিংয়ের চা তো জগৎ বিখ্যাত। দেশে মোট চায়ের 34% উৎপাদন হয় বাংলায়। উত্তরবঙ্গে প্রায় 450টি চা বাগান রয়েছে। ক্ষুদ্র চা চাষি রয়েছেন প্রায় 50,000। উত্তরবঙ্গের প্রায় 50 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চা শিল্পের সঙ্গে যুক্ত। টি বোর্ডের তথ্য বলছে উত্তরবঙ্গের 21টি চা বাগান বন্ধ। যখন বাংলার চা শিল্প ধুঁকছে, তখন কেন্দ্র ও রাজ্য বাজেটে কিছুই না থাকায় বেজায় হতাশ বাগান মালিক থেকে শ্রমিকরা। চা শ্রমিকেরা যেই তিমিরে আছে সেই তিমিরেই কিন্তু রয়ে গেছে, এমনটাই অভিযোগ চা শ্রমিকদের। সুতরাং বাজেট এলো না বাজেট গেল, রাজ্য না কেন্দ্র, তারা কিন্তু কিছু বোঝে না। ক্ষুদ্র চা বাগানগুলোর মালিক যারা ছোট তারা যাতে পায়, তার জন্য কিন্তু আমরা ওনাকে আবেদন করেছিলাম, কিন্তু না হওয়াতে আমরা দারুণভাবে আশাহত। এছাড়াও বড় চা বাগানের জন্য কিন্তু কোনো পার্টিকুলার কিন্তু কিছু নেই। এমনি রাজনৈতিক সমস্যা, মালিক শ্রমিক গন্ডগোল, করোনা, খামখেয়ালি আবহাওয়া, পুরনো গাছ, এমন একাধিক কারণে চা উৎপাদন ক্ষতিগ্রস্ত। ঝাঁপ পড়ছে একটার পর একটা চা বাগানে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিল বেশ কিছু সংগঠন। তারপরও পরিস্থিতি সেই তিমিরে। আরেকবার মাননীয় প্রমাণ করলেন যে উত্তরবঙ্গ বঞ্চিত এবং বঞ্চিতই থাকবে। চা বাগানের জন্য কিচ্ছু নেই, চা বাগানের শ্রমিকদের জন্য এবং চা বাগানের উন্নয়নের জন্য তেমন কোনো রূপ দিশা দেখাতে পারেননি। সম্পূর্ণ ভাওতামি। কেন্দ্র থেকে রাজ্য থেকে দুইটা যে বাজেট ডিক্লেয়ার করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, এই দুইজনে মিলে আমাদের চা বাগানটাকে কী রকম উঠানো যাবে সেই বাজেটটায় দেখতে গেলে হয়েছে। চা বাগানের শ্রমিকরা জানে যে একটি মাত্র মানুষ, যে মানুষটা সবসময় তাদের খেয়াল রাখে, সেটা নরেন্দ্র মোদী না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। যে চা বাগানে জমির পরিমাণ 25 একরের নিচে তাকে ক্ষুদ্র চা বাগান বলা হয়। উত্তরবঙ্গে ক্ষুদ্র চা বাগান প্রায় 50,000। প্রজেক্ট গার্ডেনের সংখ্যা 3,000, যেখানে কেবলমাত্র কাঁচা চা পাতা উৎপাদন হয়। আর বটলি ফ্যাক্টরি আছে 264টি, যেখানে কাঁচা চা পাতা বিক্রি হয়। আর অনেক কোটি টাকার বাজেট হলো, তো ওই দিয়ে আপনাদের কোনো লাভ হলো না? কোনো ঘর ঠর পেয়েছেন? না, পাইনি। पंचायत में बोल लाभ नहीं देते चाहिए ना। अच्छा जीने के लिए तो कुछ चाहिए। आवास योजना का घर मिला? 5 तोला घर नहीं मिल है।
রাজ্য প্রশাসন বারবার দাবি করে চা শিল্প নিয়ে নীতি ঘোষণা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। রাজ্যের তরফে এ নিয়ে কোনো সুযোগই নেই। কেন্দ্রীয় আইনে চা বাগান পরিচালিত হয় বলে রাজ্যের তরফে বলা হয়। বিজেপি মনে করিয়ে দিচ্ছে অসম মডেলের কথা। অসমে বড় পাতা চা তৈরিতে সে রাজ্যের সরকার ভর্তুকি দেয় এবং ছোট চা বাগানে উৎপাদনেও রাজ্যের তরফে কিছু ছাড় এবং সুযোগ সুবিধা দেওয়া হয় বলে দাবি। দুর্নীতির কারণে একাধিক প্রকল্পে কেন্দ্র অর্থ বরাদ্দ বন্ধ করে দিলেও রাজ্য নিজের খরচে সেগুলো চালাচ্ছে। বিরোধীদের প্রশ্ন, চা শিল্পের জন্য কেন এগিয়ে আসছে না রাজ্য সরকার? শুধু কি বাজেট বরাদ্দ? চা শ্রমিকদের বাজেট মানে দৈনিক মজুরিও তো তেমন বাড়ে না। সারাদিন হাড় ভাঙা খাটুনিয়া, তারপর জোটে মাত্র 250 টাকা, তাও সেটা বড় বাগানের ক্ষেত্রে। আর ছোট বাগান হলে 200 টাকার একটু বেশি নামমাত্র মজুরি। তার উপর থাকার জায়গা অনেক চা শ্রমিকের নিজের নামেই নেই। এই অবস্থায় চা বাগানে পড়ে থাকা জমি পর্যটনের জন্য দেওয়ার সিদ্ধান্তে বিতর্কের তুফান। সিদ্ধান্তের বিরোধিতায় নেমে পড়েছে বিরোধীরা। রাজনীতি হচ্ছে। সবুজ ধ্বংসের পাশাপাশি বন্যপ্রাণীর কি হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরাও। পর্যটন শিল্পে তুলে দেওয়ার নাম করে আসলে উত্তরবঙ্গের অর্থনৈতিক মেরুদণ্ড চা শিল্পকে ভেঙে দেবার যে গভীর ষড়যন্ত্র। আমাদের জায়গা, আমাদের শ্রমিকদের জায়গা, আগে ওই শ্রমিকদেরকে আমাদেরকে ওই জমি দেওয়া হোক। তবে চা বাগানের পড়ে থাকা জমি পর্যটনের জন্য ঘোষণা আছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন চা বাগানের অব্যবহৃত 30% জমিতে পর্যটন করা যাবে। আর এতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ক্ষোভ বাড়ছে বিরোধী দলগুলি থেকে শ্রমিক সংগঠনের মধ্যে। এতদিন পর্যন্ত চা বাগানের 15% জমি পর্যটনের জন্য ব্যবহার করা যেত। সম্প্রতি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বহু চা বাগানের অনেক জমি ফাঁকা পড়ে সেখানে চা পর্যটনের জন্য আগেই রাজ্য ছাড়পত্র দিয়েছিল। এবার মোট বাগানের 30% পর্যন্ত জমি ব্যবহার করা যাবে। এতে চা বাগানের হাল ফিরবে। বিজেপি সহ বিরোধী দলগুলোর অভিযোগ, বাগানকে সামনে রেখে আসলে বড় ব্যবসায়ীদের হাতে জমি তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাগানে চলবে প্রমোটিং, আর ভিটেহারা হবেন ভূমিপুত্ররা। মাননীয় মুখ্যমন্ত্রী এই 30% জমি দেওয়ার ঘোষণা প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। 30% মানে কয়েক হেক্টর, কয়েক হাজার হবে, এত বড় নয়সে করা হচ্ছে, ঘোটালা করা হচ্ছে। আর কাদেরকে নিয়ে? শ্রমিকদের জমিগুলো। কোটি কোটি টাকা যারা হচ্ছে চা বাগানের মালিক, বড় মালিক, তারা মেরে চলে গেল। এখন বলছে জমিটাও নিয়ে নিব। নিবিড় শ্রমনির্ভর এই চা শিল্প, এটাকে আমরা রক্ষা করবই। চা বাগানের মানুষরা আমরা আশঙ্কা বোধ করছি এই T20 বিলের জন্য আমাদেরকে উচ্ছেদ করতে পারে। আগামী দিনে আরো বড় আকারে আন্দোলন হবে। শুধু কি বিরোধী দল? তাৎপর্যপূর্ণ বিষয় হলো জিটিএ চেয়ারম্যান অনিত থাপাও চা বাগানের জমি পর্যটনে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। সাম্প্রতিক অতীতে অনিতের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা বেড়েছে। সেই অনিতই এই ইস্যুতে বেসুরো। পাহাড় থেকে তরাই বা ডুয়ার্স, সরকারি সিদ্ধান্ত নিয়ে নানা জায়গা থেকে শোনা যাচ্ছে বিরোধিতার স্বর। এই যে দেখছেন চা বাগান, এই চা বাগান সংলগ্ন এই যে জায়গা, এই জায়গাগুলো কিন্তু পতিত জায়গা। এইরকম জায়গা, যে জায়গাগুলোকে চিহ্নিত করে নেওয়া হবে, এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে। পর্যটনের নামে জমি পুঁজিপতিদের হাতে দেওয়ার যেন অভিযোগ উঠেছে। তেমনি বাগানের ফাঁকা জমিতে নির্মাণ হলে পরিবেশের সর্বনাশ হবে, আশঙ্কা পরিবেশ প্রেমীদের। চা বাগানগুলোতে তার আশপাশে হাতির করিডোর আছে, সেই হাতির করিডোরগুলোতে যদি নতুন করে ট্যুরিজম করা হয় তাদের ডিস্টার্বেন্স মনে হবে। 2019-এ চা বাগানের ব্যবহার না করা 15% জমি পর্যটনের ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে দ্বিগুণের কথা বলা হচ্ছে। জঙ্গল চা বাগানকে বাঁচিয়েই তিনি সব করতে চাচ্ছেন। এটা দিনের আলোর মতন পরিষ্কার। আর পরিবেশ আর পর্যটন বান্ধব ট্যুরিজম যেখানে হবে, সেখানে কোনো বড় বড় অট্টালিকা গড়ে উঠবেন, এটাও আমি আপনাকে বললাম। পুঁজিপতির কোনো বিষয় নেই। চা শ্রমিকদের জমির পাট্টা নিয়ে এখনো অনেক জায়গায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার মধ্যে চা বাগানের পড়ে থাকা 30% জমি পর্যটনের ব্যবহারের সিদ্ধান্ত। আর তা ঘিরে ক্ষোভের আঁচ নানা মহলে। নীলেশ্বর সান্যাল, সুজিত রায়, রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।
তার মানে রাজ্য সরকারের সিদ্ধান্তের পর এবার তা শুরু হয়ে গেলে চা বাগানের হাজার হাজার হেক্টর জমিতে পর্যটন শুরু হবে। তার সঙ্গে চলে আসবে হোমস্টে, হোটেল তৈরি। আর তাই নিয়ে পাহাড় থেকে ডুয়ার্সের একটা অংশে তৈরি হয়েছে নতুন করে ক্ষোভ, আর তাকে পুঁজি করে ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বুধবার এই নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপির পরিষদীয় দলও। কালচিনের বিধায়ক বিশাল লামা সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক এই প্রস্তাব বিধানসভায় জমা দেন। তা পড়তে দেওয়া হলেও এই ব্যাপারে আলোচনা না হওয়ায় ক্ষুব্ধ বিজেপির বিধায়করা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান। শুধু বিধানসভার অন্দরে নয়, সেই আন্দোলন এবার চা বলয়ে নিয়ে যেতে চায় বঙ্গ বিজেপি। তারই এক ধাপ হিসেবে শনিবার চা বলয়ের অন্যতম ঘাঁটি আলিপুরদুয়ারের কালচিনিতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারীর সভাস্থল এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালচিনের সুভাষিনী মাঠে যেখানে সভা করবেন শুভেন্দু, সেই মাঠেই মাসখানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল। মুখ্যমন্ত্রীর ওই সভায় দেখা গিয়েছিল আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে। একসময় চা বাগানের সংগঠন তৈরিতে বড় ভূমিকা নিয়েছিলেন তো এই জন বার্লাই। লোকসভা ভোটে টিকিট না পাওয়ার পর বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হতে থাকে। লোকসভা ভোটের সময় কার্যত বসে যান চা বলয়ের এই নেতা। আর তারপর দীর্ঘদিন বিজেপির হাতে থাকা মাদারিহাট উপনির্বাচনে বড় ব্যবধানে ছিনিয়ে নেয় তৃণমূল। আর এই প্রেক্ষাপটে চা বলয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। চা বাগানে ক্রমশ শক্তি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস, কিছুটা শক্তিহীন হয়েছে বিজেপি, যার প্রতিফলন দেখা গিয়েছিল মাদারিহাটের উপনির্বাচনে। 2026 সালের আগে বিজেপি তার যে শক্তি থাকা এলাকা সেখানে আবার নতুন করে শক্তি ফিরে পেতে চাইছে। আর তার জন্যই চা বাগানকে এই মুহূর্তে টার্গেট করছে তারা। সে কারণেই বিধানসভার অন্দরে চা বাগান ইস্যুতে তারা তোলপাড় করেছে। আর এবার বিধানসভার বাইরে লড়াইয়ের ময়দানেও তারা যে রয়েছে চা শ্রমিকদের পাশে, সেটা নিয়েও বার্তা দিতে চাইছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই রবিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনসভা করবেন বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এমনকি সেখানে শোনা যাচ্ছে বিমল গুরুংয়ের উপস্থিতিও নাকি থাকতে পারে। আর এসবের ফলে চা বাগানে আদতে বিজেপি কি ফায়দা তুলতে পারবে, নাকি 2026 সালে উত্তরবঙ্গে ভালো ফল করতে সাহায্য করবে এই চা বাগান তৃণমূল কংগ্রেসকে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে রাজনৈতিক মহলে। দেখুন, এমনিতেই উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির একটা ঘাঁটি বলেই মনে করা হয়, কিন্তু সেক্ষেত্রে চা বলয় একটা বড় অংশ, বড় ভোট ব্যাংক। সেক্ষেত্রে গত সাম্প্রতিক যে নির্বাচনগুলোতে সেখানে বিজেপির ফল খুব একটা ভালো হয়নি। সামনেই 26-এর নির্বাচন। বঙ্গ এমনিতেই এই বাংলার নির্বাচন যে বিজেপির পাখির চোখ, সেটা তো তাদের শীর্ষ নেতৃত্ব বলেইছেন। সেক্ষেত্রে চা বলয়ের ওপর যে নজর দিতে হবে সেটা বলাই বাহুল্য। আর তাই রাজনীতি কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেটা বিধানসভার বাইরে হোক বা উত্তরবঙ্গের মাটিতে। কিন্তু ওই মানুষগুলোর কথা, সেই মানুষগুলোর কথা আদৌ কি এই রাজনীতিকরা সত্যি সত্যি চিন্তা করেন? 19-এর লোকসভা ভোট বা 21-এর বিধানসভা কিংবা 2024-এর লোকসভা ভোট চা বলয়ের একটা বড় অংশ একটার পর একটা নির্বাচনে গেরুয়া শিবিরের পাশে দাঁড়িয়েছিল। পদ্ম শিবিরের হয়ে গড় হয়ে দাঁড়িয়েছিল এই সব এলাকা। তবে 26-এর মহাযুদ্ধের আগে মাদারিহাটের উপভোটের ফলের পর সমীকরণ কিন্তু অনেকটাই বদলেছে। মাদারিহাট উপনির্বাচনের পর সেখানকার কি পরিস্থিতি একবার বিগওয়ালে আপনাদের দেখাই। চা বলয়ে এই মুহূর্তে ভোটের অঙ্কটা ঠিক কিরকম? 2024-এর মাদারিহাট উপনির্বাচনের পর এই হিসেবটা আমরা করেছি। দেখুন, জেলা দার্জিলিং এবং সেখানে বিধানসভা আসন রয়েছে 3টি এবং সেখানে বিজেপি তার মধ্যে 2টি আর তৃণমূল কংগ্রেস 1টি বিজিপিএম প্রার্থীকে সমর্থন করে। জলপাইগুড়ি জেলা, জলপাইগুড়ির মধ্যে বিধানসভা আসন রয়েছে 4টি এবং তার মধ্যে বিজেপির দখলে রয়েছে 1টা আর তৃণমূলের দখলে রয়েছে কিন্তু 3টে। অন্যদিকে আলিপুরদুয়ারে বিধানসভা আসন 4টি এবং বিজেপির দখলে রয়েছে 3টি, তৃণমূলের দখলে রয়েছে 1টি। এখনো পর্যন্ত হিসেব এরকমই। উপনির্বাচনের সুবাদে প্রথমবার মাদারিহাটে ঘাস ফুলি ফুটেছে। তাৎপর্যপূর্ণ বিষয় কি বলুন তো? উপনির্বাচনে এই আসনে যিনি আরএসপি কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে 3 নম্বরে শেষ করেন, সেই নির্দল প্রার্থী আসলে বিমল গুরুংয়ের অনুগামী হিসেবে পরিচিত। এবং আরও খবর, ইন্টারেস্টিং খবর হলো এই বিমল গুরুং থাকতে পারেন শুভেন্দু অধিকারীর সভায়।
তার মানে বুঝতে পারছেন রাজনীতির অঙ্কটা কিভাবে বদলে বদলে যাচ্ছে। উত্তরবঙ্গে আগামী 23 তারিখে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সম্পর্কে একটি বিশাল জনসভা চা শ্রমিকদের তিনি সংগঠিত করবেন কালচিনিতে। আমাদের ডুয়ার্সের প্রায় সব বাগান থেকে সব ইউনিট থেকেই কাতারে কাতারে শ্রমিকরা মূলত তারা কিন্তু আসবেন। মোটামুটি আমাদের হিসাব 15 থেকে 20,000 মতো লোক আমরা নিয়ে আসবো। কেন তারা বিধানসভায় এই ডুয়ার্সকে বাঁচাতে, এই উত্তরবঙ্গের ভূখণ্ডকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হচ্ছেন না রাজনীতির ঊর্ধ্বে, এই প্রশ্নটাও তাদেরকে এখানে এসে মানুষকে দিতে হবে। ভূখণ্ড যদি না থাকে রাজনীতি করবেন কাকে নিয়ে? ফলে উত্তরবঙ্গে যখন আসছেন, ডুয়ার্সে আসছেন, সবাইকে স্বাগত, কিন্তু এখানকার মানুষের বাঁচার প্রশ্নটাও আপনাদের কাছ থেকে কিন্তু মানুষ জানতে চাইবে। তার মানে চা বাগানে পর্যটন নিয়ে রাজনীতির জল আরো ঘোলা হচ্ছে। তরজা যাই চলুক, আমাদের রাজ্যের চায়ের হাল কিন্তু মোটেও ভালো নয়। দার্জিলিং এর চা, তার তো বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, সবটাই প্রায় রপ্তানি হয়ে যায়। ঘরোয়া বাজারে যেটুকু আসে তা সাধারণ মানুষের একেবারে ধরাছোঁয়ার বাইরে। অথচ পাহাড়ে এই চা বাগানগুলোই আজ ঠুকছে। চা বাগানগুলোই ফেব্রুয়ারি মার্চ মাসে, মানে এখন পাতা তোলার মরশুম শুরু হয়। প্রথমে যে পাতাগুলো তোলা হয় তা দিয়ে বানানো হয় চায়ের স্বাদ সুগন্ধে সেরা, এমনটাই বলা হয়। সেটাকে বলা হয় ফার্স্ট ফ্লাশ টি। সারা দুনিয়ায় এই চায়ের কদরই সব থেকে বেশি। ফার্স্ট ফ্লাশ টি এর প্রায় সবটুকুই না হয় বাইরে চলে গেল, কিন্তু তারপর সেকেন্ড ফ্লাশ, থার্ড ফ্লাশ সেগুলোও তো আছে। সেগুলো তো ঘরোয়া বাজারে বিক্রি করতে হবে। এখানেই আবার নতুন করে আরেকটা সমস্যা। আসলে এইদের সঙ্গে পাল্লা দিচ্ছে নেপাল, অসম থেকে কীটনাশক দেওয়া চা দার্জিলিংয়ে ঢুকে পড়ছে চোরা পথে। আর দার্জিলিং চা হিসেবে তা বিক্রিও হচ্ছে। এবার সেই চোরা পথে আসা চা বিক্রি বন্ধ করতে টাস্ক ফোর্স তৈরি করেছে রাজ্য সরকার। কি হবে তাদের কাজ? দেখুন, এক কথায় বাংলায় চায়ের হাল ভালো নয়, দেশেরও পরিস্থিতি অনেকটা একই। বিগওয়ালে আপনাদের একটা পরিসংখ্যান দেখাই, তাহলে বুঝতে পারবেন অবস্থাটা কতটা খারাপ দেশের চা চর্চা। দেখুন, 2023-এ উৎপাদন 139 কোটি কেজি ছিল। এরপরে 2024-এ উৎপাদন 128 কোটি কেজি। এক বছরে চায়ের উৎপাদন কমেছে 7.8%। গরম বন্যায় ধাক্কা খেয়েছে এই উৎপাদন, এবং চায়ের দাম এক বছরে বেড়েছে 18%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক হচ্ছে এই ভারত, আমাদের দেশ। 2024-এর 24 কোটি কেজি চা বিদেশে রপ্তানি। আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে যে চা বাগানে হোমস্টে, পরিবেশের দফারফা, বাঙালির আবেগ চা, বাঙালির প্রেমের সাহিত্যে ঘুরে ফিরে তো চায়ের সুগন্ধ। সেই চাঁদের সংকটে সেই খাত থেকে বের করার কি আদৌ কোনো উপায় নেই? চেষ্টা থাকলে জানেন তো উপায়টা হয়। তাই আমরা আশায় রইলাম, বাঁচুক চা শিল্প, বাঁচুক চা শিল্পের সঙ্গে জড়িত মানুষগুলো। আমাদের এইটুকুই শুধু আবেদন, ভালো থাকবেন, একটু ভাববেন, আর যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়। আজকের মতো এখানে শেষ করছি স্পেশাল লাইন। আবার দেখা হবে আগামী সোমবার, সঙ্গে থাকবেন।